এবার দেখো সবচেয়ে মাঝখানের যে জায়গাটা, এই যে এই জায়গাটা মাঝখানের যে গোল অরঞ্জিত বা কম গাঢ় একটা অঞ্চল রয়েছে, এই অঞ্চলটার নাম কি? এই অঞ্চলটার নাম হলো সেন্ট্রোমিয়ার। এই অংশের নাম হলো সেন্ট্রোমিয়ার। সেন্ট্রো মানে হলো মধ্য বা মাঝখান, আর মিয়ার মানে হলো অংশ। একদম ক্রোমোসোমের মধ্য অংশটা বা মাঝখানের অংশটাকেই বলবো আমরা হচ্ছে সেন্ট্রোমিয়ার। তবে সেন্ট্রোমিয়ার যে গুণে গুণে মাঝখানেই হতে হবে এমন না, একদম মাঝখানে হতে হবে এমন না, বাহুগুলো ছোট বড়ও হতে পারে, মোটামুটি মাঝামাঝিতে এই সেন্ট্রোমিয়ারটা থাকে। সেন্ট্রোমিয়ারের ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে, আমি বৈশিষ্ট্যগুলো এখানে একটার পর একটা লিখে দিচ্ছি, লক্ষ্য করো। পুরা ক্রোমোসোমটাকে তুমি যদি রঙের মধ্যে চোবায় নাও, পুরা ক্রোমোসোমটাই সুন্দর রং ধারণ করে, পুরা ক্রোমোসোমটাই রঙিন হয়ে যায়, কিন্তু সেন্ট্রোমিয়ার রং ধারণ করে না। এজন্য সেন্ট্রোমিয়ারকে বলা হয় একটা অরঞ্জিত অঞ্চল। সেন্ট্রোমিয়ার হচ্ছে একটা অরঞ্জিত অঞ্চল। পুরা ক্রোমোসোমটা বেশ ফুলানো, চওড়া, এখানেও চওড়া, এখানেও চওড়া, এখানেও চওড়া, সব জায়গায় চওড়া, কিন্তু সেন্ট্রোমিয়ারের জায়গাতে বেশ সরু। এজন্য সেন্ট্রোমিয়ারটাকে বলা হচ্ছে কুঞ্চিত অংশ। কুঞ্চিত অংশ। তাহলে সেন্ট্রোমিয়ার হচ্ছে কুঞ্চিত অংশ, তারপরে হলো অরঞ্জিত অংশ। সেন্ট্রোমিয়ারের ব্যাপার আরেকটা জিনিস মনে রাখতে হবে, এর মধ্যে কি ডিএনএ নাই? এর মধ্যেও ডিএনএ আছে। সেন্ট্রোমিয়ারের মধ্যেও ডিএনএ আছে, সেন্ট্রোমিয়ারের মধ্যেও হচ্ছে ক্রোমাটিন আছে, কিন্তু এই ডিএনএতে রিপিটেটিভ সিকোয়েন্স রয়েছে, অর্থাৎ বারবার একই রকম সিকোয়েন্স রয়েছে, এমন সিকোয়েন্স যেগুলো থেকে আসলে খুব কার্যকরী কোনো ইনফরমেশন আসলে পাওয়া যায় না। সেন্ট্রোমিয়ারে রয়েছে হচ্ছে রিপিটেটিভ সিকোয়েন্স। সেন্ট্রোমিয়ারে রয়েছে হচ্ছে রিপিটেটিভ সিকোয়েন্স, এবং সেন্ট্রোমিয়ারটা হচ্ছে কুঞ্চিত অঞ্চল। বইয়ে বলা হচ্ছে যে একটা ক্রোমোসোমের সাধারণত এক জায়গায় সেন্ট্রোমিয়ার থাকে, এই জায়গাটাই সবচেয়ে কুঞ্চিত হয়। কখনো কখনো অন্য জায়গায়ও কুঞ্চিত থাকতে পারে, আরেকটা কম কুঞ্চিত জায়গাও থাকতে পারে, তবে সবসময় সেন্ট্রোমিয়ারটাই হবে সবচেয়ে বেশি কুঞ্চিত জায়গা। এজন্য সেন্ট্রোমিয়ারকে শুধু কুঞ্চিত না, মুখ্য কুঞ্চিত জায়গাও বলা হয়। মুখ্য মানে প্রধান বা প্রথম, মুখ্য কুঞ্চনও বলা হয়। সেন্ট্রোমিয়ারকে মুখ্য কুঞ্চনও বলা হয়। ইংরেজিতে বললে বলা হয় প্রাইমারি কনস্ট্রিকশন। বুঝছো? তাহলে এই কয়টা তথ্য আমরা সেন্ট্রোমিয়ারের ব্যাপারে মনে রাখবো। সেন্ট্রোমিয়ার হচ্ছে ক্রোমোসোমের একদম কেন্দ্রতে থাকে। এটা হচ্ছে একটা অরঞ্জিত অঞ্চল, অর্থাৎ এখানে কোনো রং ধারণ হয় না। এটা রিপিটেটিভ ডিএনএ সিকোয়েন্স দ্বারা গঠিত। এটা ক্রোমোসোমের হচ্ছে মুখ্য কুঞ্চিত জায়গা, মানে সবচেয়ে কুঞ্চিত জায়গা। সংজ্ঞা বারবার পরীক্ষা আসে, তাহলে তোমরা লিখবে ক্রোমোজোমের যে অঞ্চল সবচেয়ে বেশি কুঞ্চিত থাকে, যেটা রঞ্জক পদার্থ ধারণ করে না এবং রিপিটেটিভ ডিএনএ সিকোয়েন্স দ্বারা গঠিত, তাকে বলা হচ্ছে কিন্তু সেন্ট্রোমিয়ার। এখন সেন্ট্রোমিয়ারের চারপাশ দিয়ে একগুলো প্রোটিন থাকে। সেন্ট্রোমিয়ারের চারপাশ দিয়ে একগুলো প্রোটিন থাকে। এই যে এই প্রোটিনগুলো, এই নীল রঙের দানাগুলো মনে করো সেন্ট্রোমিয়ারের চারপাশে রয়েছে, এই নীল রঙের দানাগুলো। এই নীল রঙের দানাগুলোকে কি বলা হচ্ছে? এদেরকে বলা হয় কাইনেটোকোর। কাইনেটোকোর। লক্ষ্য করো এখানে কাইনেটোকোর শব্দটা আসলে দুইটা শব্দের সমন্বয়ে গঠিত। একটা শব্দ হলো কাইনেটো, আর একটা হলো কোর। কাইনেটো শব্দের মানে হলো গতি, কাইনেটো মানে হলো গতি, এবং কোর মানে হচ্ছে অংশ। তার মানে ক্রোমোসোমের এই কাইনেটোকোর অংশটা ক্রোমোসোমকে গতিশীল হতে সাহায্য করে। কাইনেটোকোর ক্রোমোসোমকে গতিশীল হতে সাহায্য করে, এই জন্য তার নাম হলো কাইনেটোকোর। এখন কথা হচ্ছে ক্রোমোসোম কখন গতিশীল হয়? কোষ বিভাজনের অ্যানাফেজ ধাপে। কোষ বিভাজনের সময় ক্রোমোসোম কিন্তু গতিশীল হয়, ক্রোমোসোম দুই প্রান্তে সরে যায়। এবং ক্রোমোসোম গতিশীল হওয়ার আগে ক্রোমোসোম কিন্তু স্পিন্ডল তন্তু এর সাথে যুক্ত হয়। মনে পড়ছে স্পিন্ডল তন্তু, স্পিন্ডল যন্ত্র? আমি একটু দেখাই, দেখো এটা হচ্ছে একটা কোষ, এটা হচ্ছে একটা কোষ। এই কোষটার বিভাজনের আগে বা বিভাজনের সময় কোষের ভেতরে এরকম একটা স্ট্রাকচার তৈরি হয়। এই জিনিসটার নাম হলো স্পিন্ডল যন্ত্র, তন্তুগুলোর নাম হলো স্পিন্ডল তন্তু। এই স্পিন্ডল তন্তুতে আমরা জানি ক্রোমোসোম এসে যুক্ত হয়। ক্রোমোসোম এসে স্পিন্ডল তন্তুর বিভিন্ন জায়গায় যুক্ত হয়। আমরা সবাই পড়েছিলাম যে ক্রোমোসোম এসে স্পিন্ডল তন্তুতে যুক্ত হয়। ক্রোমোসোমের কোন জায়গাটা স্পিন্ডল তন্তুতে যুক্ত হয় দেখো তো? ক্রোমোসোমের একদম এই কেন্দ্রটা, তাই না? কেন্দ্রটা, সেন্ট্রোমিয়ারটা। তার মানে সেন্ট্রোমিয়ারের জায়গাটাই গিয়ে দেখো স্পিন্ডল তন্তুর সঙ্গে যুক্ত হচ্ছে। আসলে সেন্ট্রোমিয়ার স্পিন্ডল তন্তুর সঙ্গে যুক্ত হয় না, স্পিন্ডল তন্তুর সাথে যুক্ত হয় সেন্ট্রোমিয়ারের গায়ে লেগে থাকা কাইনেটোকোরগুলো। তার মানে কাইনেটোকোর
ক্রোমোসোমকে স্পিন্ডল তন্তুর সাথে যুক্ত হতে সাহায্য করে। কাইনেটোকোরের কাজই হচ্ছে ক্রোমোসোমকে স্পিন্ডল তন্তুর সাথে যুক্ত করে দেওয়া। কাইনেটোকোরের কাজই হচ্ছে কাইনেটোকোরের কাজ হচ্ছে ক্রোমোসোমকে স্পিন্ডল তন্তুতে যুক্ত করা, এটাই হচ্ছে কাইনেটোকোরের কাজ। এবার লক্ষ্য করো, ক্রোমোসোমের উপরে কিন্তু আমরা একটা পাতলা আবরণ দেখতে পাচ্ছি। পুরো ক্রোমোসোমের সব বাহুগুলোর উপর দিয়ে কিন্তু একটা পাতলা আবরণ দেওয়া হয়েছে। এই যে আবরণটা, এই আবরণটার নাম হলো পেলিকল। ক্রোমোসোমের উপরের পাতলা আবরণটাকেই বলা হচ্ছে পেলিকল। পেলিকল শব্দের মানেই হচ্ছে আবরণ। তবে সমস্যা হচ্ছে পেলিকলের অস্তিত্বটা আসলে কাল্পনিক। বিজ্ঞানীরা দুই ভাগে বিভক্ত হয়েছেন। কিছু বিজ্ঞানী বলেছেন যে ক্রোমোসোমের উপরে এরকম একটা আবরণ থাকার সম্ভাবনা রয়েছে, আবার কিছু বিজ্ঞানী বলছেন যে না, ক্রোমোসোমের উপরে এরকম আবরণ থাকার সম্ভাবনা নাই। এবং সবশেষে পেলিকলকে কিন্তু ইলেকট্রন মাইক্রোস্কোপে পর্যবেক্ষণ করা যায়নি, অর্থাৎ এটাকে খুঁজেও পাওয়া যায়নি। এটা মোটামুটি একটা হাইপোথেটিক্যাল আবরণ, ক্রোমোসোমের উপরে থাকতেও পারে, নাও থাকতে পারে। ক্রোমোসোমের ভেতরে আমরা তো ক্রোমাটিন তন্তুটাকে দেখতে পাচ্ছি, বা এই যে ক্রোমোনেমা দেখতে পাচ্ছি, বা ডিএনএর পেঁচানো সুতা দেখতে পাচ্ছি। এছাড়াও দেখা যায় যে ক্রোমোসোমের ভেতরে একগুলো তরল পদার্থ থাকতে পারে, ম্যাট্রিক্স থাকতে পারে, বা মাতৃকা থাকতে পারে। ক্রোমোসোমের ভেতরে থাকতে পারে হচ্ছে ম্যাট্রিক্স, বা আমরা বাংলায় লিখলে মাতৃকা থাকতে পারে। থাকতে পারে বলছি কেন? কারণ এটার ব্যাপারটাও কিন্তু আসলে বিজ্ঞানীরা নিশ্চিত না। কোনো বিজ্ঞানীরা বলছেন যে থাকতে পারে একটা তরল পদার্থ ক্রোমোসোমের ভেতরে, আবার কেউ কেউ বলছেন যে না, থাকার সম্ভাবনা নাই। তার মানে আমরা মনে রাখবো পেলিকল এবং ক্রোমোসোমের ম্যাট্রিক্স এই দুটা জিনিস নিশ্চিত না, থাকতেও পারে আবার নাও থাকতে পারে। এবার দুইটা জিনিস আমরা একসাথে আলোচনা করব, সেটা হচ্ছে গৌণকুঞ্চন এবং স্যাটেলাইট। গৌণকুঞ্চন এবং স্যাটেলাইট, লক্ষ্য করো, আমরা আগেই শুনেছিলাম সেন্ট্রোমিয়ারটা হচ্ছে ক্রোমোসোমের সবচেয়ে কুঞ্চিত জায়গা, এই জন্য এটাকে বলা হচ্ছে মুখ্য কুঞ্চন। সেন্ট্রোমিয়ার হলো মুখ্য কুঞ্চন। সেন্ট্রোমিয়ার ছাড়া ক্রোমোসোমের শেষ দিকে কখনো কখনো আরও একটা কুঞ্চিত জায়গা থাকতে পারে, সেটাকে বলবো আমরা তাহলে গৌণকুঞ্চন। আমি বলছি যে সব ক্ষেত্রে থাকবে না, কখনো কখনো থাকবে। যেমন এই ক্রোমোসোমটার আছে, মনে করো শেষের দিকে দেখা যাচ্ছে আরও একটা কুঞ্চিত জায়গা। এই যে এই কুঞ্চিত জায়গাটা, এই যে এই কুঞ্চিত জায়গা, তারপর দেখা যাচ্ছে আরেকটা এরকম বল। দেখো এই কুঞ্চিত জায়গাটা, এটা মুখ্য কুঞ্চন, তাহলে এটা দ্বিতীয় কুঞ্চিত জায়গা। এই কুঞ্চিত জায়গাটাকে আমরা বলছি হচ্ছে গৌণকুঞ্চন। গৌণকুঞ্চন, এটাকে বলা হচ্ছে গৌণকুঞ্চন। আচ্ছা, আমি ইংরেজিটা আগে লিখি। ইংরেজি হচ্ছে সেকেন্ডারি কনস্ট্রিকশন। সেকেন্ডারি কনস্ট্রিকশন বা গৌণকুঞ্চন। সেকেন্ডারি কনস্ট্রিকশন বা গৌণকুঞ্চন, তাহলে এই কুঞ্চিত জায়গাটাকে আমরা বলছি হচ্ছে সেকেন্ডারি কনস্ট্রিকশন বা গৌণকুঞ্চন। আমি আগে তোমাদেরকে বলেছি সব ক্রোমোসোমের গৌণকুঞ্চন থাকে না, কিছু নির্দিষ্ট ক্রোমোসোমের গৌণকুঞ্চন থাকতে পারে। মানুষের উদাহরণ বলা যেতে পারে, মানুষের 23 জোড়া ক্রোমোসোম রয়েছে, সব ক্রোমোসোমের গৌণকুঞ্চন নাই, শুধু 5 জোড়া ক্রোমোসোমের গৌণকুঞ্চন রয়েছে। কোন কোন 5 জোড়া ক্রোমোসোমের গৌণকুঞ্চন রয়েছে লক্ষ্য করো। 13 নম্বর জোড়া, 14 নম্বর জোড়া, 15 নম্বর জোড়া, 21 নম্বর জোড়া, 22 নম্বর জোড়া। এই 5 জোড়া ক্রোমোজোমের গৌণকুঞ্চন রয়েছে। বাদ বাকিগুলার, তাহলে 23 থেকে 5 বাদ দিলে আর কত হয়? 18। এই 18 জোড়া ক্রোমোসোমের কিন্তু গৌণকুঞ্চন নাই। গৌণকুঞ্চন এই জিনিসটা আসলে কি কাজ করে? এই গৌণকুঞ্চনটাই কিন্তু নিউক্লিওলাস গঠন করে। কোষ বিভাজন শেষ হলে গৌণকুঞ্চনগুলা গিয়েই নিউক্লিওলাস গঠন করে। মনে আছে নিউক্লিওলাস কি? মনে করিয়ে দিই, এটা হচ্ছে একটা কোষ। ওকে, এটা হচ্ছে কোষের নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভেতরেও আরেকটা গোল জায়গা থাকে, এই যে এই জায়গা, এই জায়গাকে মনে করো নিউক্লিওলাস বলা হচ্ছে। নিউক্লিওলাস কিভাবে গঠন হয় জানো? একটা ক্রোমোসোমের গৌণকুঞ্চন এখানে চলে গেল, আরেকটা ক্রোমোসোমের গৌণকুঞ্চন এই জায়গাতে চলে আসলো, এটা হচ্ছে আরেকটা ক্রোমোসোম, তার গৌণকুঞ্চনটা এই যে এখানে। দেখো
সবগুলো ক্রোমোসোমের গৌণ কুঞ্চনওয়ালা জায়গাগুলো নিউক্লিওলাস গঠন করছে এসে। অ্যাকচুয়ালি এই বাবলটা কিন্তু নিউক্লিওলাসের মধ্যে এসে ঢুকছে, তাই না? এই বাবলটার নাম স্যাটেলাইট, একটু পরে এটার কথাও আমরা জানবো। যাই হোক, আমি যেটা তোমাদের বলতে চাচ্ছিলাম, গৌণ কুঞ্চনের এই জায়গাটাই গিয়ে নিউক্লিওলাসের মধ্যে ঢুকে যায়। তার মানে গৌণ কুঞ্চন বা সেকেন্ডারি কনস্ট্রিকশনের কাজই হচ্ছে নিউক্লিওলাস গঠন করা। এজন্য সেকেন্ডারি কনস্ট্রিকশনকে আরেকটা নাম দেওয়া হয়েছে, একে গৌণ কুঞ্চনকে আরেকটা নামে ডাকা হয়, সে নামটা হচ্ছে নিউক্লিওলার অর্গানাইজিং রিজিয়ন। তাহলে দেখো, গৌণ কুঞ্চনটাকে বলা হচ্ছে নিউক্লিওলার অর্গানাইজিং রিজিয়ন। এটাকে সংক্ষেপে কিন্তু NORও বলা হয়। তাহলে গৌণ কুঞ্চনেরই আরেকটা নাম হলো নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন। গৌণ কুঞ্চনের আরও একটা কাজ রয়েছে, গৌণ কুঞ্চনের মধ্যে RNA তৈরিকারী জিন থাকে। গৌণ কুঞ্চনের মধ্যে RNA জিন থাকে। RNA জিনগুলা হচ্ছে RNA তৈরি করবে, RNA কিন্তু রাইবোসোম গঠন করবে। RNA মানে হলো রাইবোসোমাল RNA, তাদের কাজই হলো রাইবোসোম গঠন করা। তার মানে আমরা মনে রাখবো, গৌণ কুঞ্চনের মধ্যে RNA জিন থাকে, যারা RNA গঠন করে, সেখান থেকে কিন্তু রাইবোসোম গঠন হয়। অর্থাৎ বলা যায় যে গৌণ কুঞ্চনই কিন্তু রাইবোসোম গঠনের জন্য বড় একটা ভূমিকা পালন করে। গৌণ কুঞ্চনের ঠিক পরে ক্রোমোসোমের একটা ছোট্ট বাবল দেখতে পাচ্ছি আমরা, এই যে বাবলটা, এটার নাম হলো স্যাটেলাইট। এটার নামই হলো স্যাটেলাইট। স্যাটেলাইটকে কিন্তু স্যাট নামেও ডাকা হয়, SAT নামেও ডাকা হয়। তো স্যাটেলাইট বা স্যাট থাকার জন্য প্রথম শর্তই হচ্ছে এই গৌণ কুঞ্চনটা থাকতে হবে। গৌণ কুঞ্চনের পরে ক্রোমোসোমের শেষ প্রান্তে যে ছোট্ট একটা বলের মতো গঠন দেখা যায়, তার নামই হলো স্যাটেলাইট। স্যাটেলাইটেরই অপর নাম কিন্তু হলো স্যাট। স্যাটের পূর্ণরূপ হচ্ছে সাইনে অ্যাসিডো থাইমো নিউক্লিকো। সাইনে অ্যাসিডো থাইমোনিউক্লিকো, এই সাইনে থেকে S, এ থেকে অ্যাসিডো, আর থাইমোনিউক্লিকো এখান থেকে হলো T, স্যাট। স্যাটেলাইটেরই আরেকটা নাম হলো কি, স্যাট। এখন ব্যাপার হচ্ছে এই শব্দটার অর্থ কি? সাইনে অ্যাসিডো থাইমোনিউক্লিকো মানে কি? এটা একটা ল্যাটিন বাক্য, এর অর্থ হচ্ছে নিউক্লিক অ্যাসিড ছাড়া। সাইনে অ্যাসিডো থাইমোনিউক্লিকো মানে হচ্ছে নিউক্লিক অ্যাসিড ছাড়া অঞ্চল। তাহলে বলা হচ্ছে স্যাটেলাইট বা স্যাট এই অঞ্চলের মধ্যে কোনো নিউক্লিক অ্যাসিড থাকবে না বা ডিএনএ থাকবে না, এরকম বলা হচ্ছে। তবে এই কথাটা পুরোপুরি সঠিক না, এই জায়গাতেও কিন্তু হচ্ছে নিউক্লিক অ্যাসিড থাকে, স্যাটের মধ্যেও নিউক্লিক অ্যাসিড থাকে, স্যাটেলাইটের মধ্যেও নিউক্লিক অ্যাসিড থাকে, কিন্তু সেই নিউক্লিক অ্যাসিড বা সেই ডিএনএ আসলে কোনো কার্যকরী ডিএনএ না, এটাকে বলা হয় নন কোডিং ডিএনএ। তাহলে স্যাটেলাইটের মধ্যে যে ডিএনএটা থাকে তাকে বলা হয় নন কোডিং ডিএনএ। স্যাটেলাইটের মধ্যে থাকে হচ্ছে নন কোডিং ডিএনএ। ক্রোমোসোমের ভেতরে যা কিছু ছিল মোটামুটি আমরা সব কিছু পড়ে ফেলেছি। এবার আমরা ক্রোমোসোমের শেষ প্রান্তে চলে আসি। ক্রোমোসোমের একদম শেষ প্রান্তের এই অঞ্চলটাকে বলা হয় টেলোমিয়ার। এই অঞ্চলটাকে বলা হয় টেলোমিয়ার। ক্রোমোসোমের শেষ প্রান্তের এই অঞ্চলটাকে বলা হচ্ছে টেলোমিয়ার। তাহলে এই অঞ্চলটাকে বলা হচ্ছে কিন্তু টেলোমিয়ার। তোমরা মনে রেখে, টেলো শব্দটার মানে হলো টেইল বা লেজ বা শেষ প্রান্ত। তাহলে শেষ প্রান্তের এই অঞ্চলটাকে বলছি আমরা টেলোমিয়ার। তোমরা মনে রেখো, এই টেলো শব্দটার মানে হলো টেইল বা লেজ বা শেষ প্রান্ত, আর মিয়ার মানে হলো অংশ। তাহলে একটা ক্রোমোসোমের শেষ প্রান্তের অংশটাকে বলা হচ্ছে কিন্তু টেলোমিয়ার। এই শেষ প্রান্তের অঞ্চলটার নামই হলো টেলোমিয়ার। এখন এই টেলোমিয়ারটা কি কাজ করে, টেলোমিয়ারটা কি দিয়ে গঠিত, সেগুলো আমরা একটু জেনে নিই। টেলোমিয়ারটা আসলে রিপিটেটিভ ডিএনএ সিকোয়েন্স দিয়ে গঠিত। রিপিটেটিভ সিকোয়েন্স দিয়ে গঠিত, অর্থাৎ একই ধরনের অনেক কোড দিয়ে গঠিত। এই রিপিটেটিভ সিকোয়েন্স কোনো দরকারি তথ্য বহন করে না, এর কাজই হচ্ছে ক্রোমোসোমকে সব দিক থেকে সুরক্ষা দেওয়া। উপর থেকে নিচ থেকে সব দিক থেকেই ক্রোমোসোমটাকে সুরক্ষা দেওয়া হচ্ছে টেলোমিয়ারের এই রিপিটেটিভ সিকোয়েন্সগুলোর কাজ। তাহলে এর কাজই হচ্ছে ক্রোমোসোমকে সুরক্ষা দেওয়া। একটা জিনিস মনে রাখতে হবে,
একটা ক্রোমোসোম যত বেশি কোষ বিভাজনের মধ্য দিয়ে যায় এই টেলোমিয়ারটা আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হয়। একটা মানুষ যখন শিশু অবস্থায় থাকে তখন তার টেলোমিয়ারে ডিএনএর সিকোয়েন্সের দৈর্ঘ্য হয় প্রায় 8,000 বেস পেয়ার। তারপরে মানুষের বয়স যখন 35 বছর হয় তখন এই টেলোমিয়ারের দৈর্ঘ্য হয় প্রায় 3,000 বেস পেয়ার। সেই মানুষটার বয়স যখন হয় প্রায় 65 বছর তখন টেলোমিয়ারের দৈর্ঘ্য হয় প্রায় 1500 বেস পেয়ার। তার মানে বুঝতেই পারছো, আরও যখন বয়স বাড়ে তখন এই টেলোমিয়ারের দৈর্ঘ্য খুবই কমে যায়, টেলোমিয়ার তখন ক্ষয়প্রাপ্ত হয়। টেলোমিয়ার যখনই ক্ষয়প্রাপ্ত হয় তখন ক্রোমোসোমটাও কিন্তু ক্ষয়প্রাপ্ত হতে শুরু করে। তখন কিন্তু মানুষের বার্ধক্য চলে আসে, মানুষ জরায় আক্রান্ত হয়, মানুষ বৃদ্ধ হয়ে যায়, মানুষ মরে যায়। অর্থাৎ টেলোমিয়ার কিন্তু মানুষের তাহলে বার্ধক্য নিয়ন্ত্রণ করে, বার্ধক্য নিয়ন্ত্রণ করে। বার্ধক্যকে কিন্তু বলা হয় জরা। তাহলে বার্ধক্য বা জরা নিয়ন্ত্রণ করে, বার্ধক্য বা জরা নিয়ন্ত্রণ করে। তাহলে তোমরা যেটা ভাবছো সেইটাই, আমাদের আসলে বুড়ো হয়ে যাওয়াটা নির্ধারণ হয় এই টেলোমিয়ারের কারণেই। টেলোমিয়ারটা ক্ষয়প্রাপ্ত হয় বলেই কিন্তু আমরা আস্তে আস্তে বুড়ো হয়ে যাই এবং আমরা কিন্তু শেষ পর্যন্ত মৃত্যু মুখে ধাবিত হই। তাহলে তোমরা বুঝতেই পারছো, এই টেলোমিয়ারের যদি ক্ষয় রোধ করা যায় তাহলে কিন্তু আমাদের মৃত্যুটা ঠেকানো যাবে এবং এটা নিয়ে কিন্তু প্রচুর গবেষণাও চলছে। মজার একটা এনজাইমের নাম বলি, এনজাইমের নাম হচ্ছে টেলোমারেজ, টেলোমারেজ এনজাইম। টেলোমারেজ এনজাইমের কাজই হচ্ছে টেলোমিয়ারের ক্ষয়টাকে রোধ করা। টেলোমারেজ এনজাইমটা কি করে? এই টেলোমিয়ারটাকে ক্ষয় হতে দেয় না। টেলোমিয়ার ক্ষয়প্রাপ্ত হলেও টেলোমিয়ারটাকে মেরামত করে দেয়। কে করে দিতে পারে? টেলোমারেজ এনজাইম। এই টেলোমারেজ এনজাইমটাকে এমনভাবে কার্যকরী করতে পারা যাতে করে আমাদের টেলোমিয়ার খুব বেশি ক্ষয়প্রাপ্ত না হয়, তাহলে কিন্তু আমাদের বার্ধক্যটাকে অনেকখানি ঠেকানো যাবে। কিন্তু এখানে রিস্কও আছে। তোমার টেলোমিয়ার যদি ক্ষয়প্রাপ্ত না হয় তবেও কিন্তু রিস্ক আছে। কারণ হচ্ছে টেলোমিয়ার ক্ষয়প্রাপ্ত হয় বলেই একটা কোষ বুড়ো হয়ে যায়, কোষটা কিন্তু মারা যায়। কোষ যদি মরে না যায় তখন দেখা যাবে যে অনেক কোষ বিভাজন করতেই থাকবে, এভাবে ক্যান্সার হয়েও কিন্তু মানুষ মারা যাবে। অর্থাৎ টেলোমিয়ার কিন্তু ভালো, অত খারাপও না। আমাদেরকে বুড়ো করে মেরে ফেলছে, এটাও কিন্তু ভালো কাজ। টেলোমিয়ার না থাকলে কিন্তু দেখা যেত যে অনেক সময় ইয়াং এজে কিন্তু আমাদের ক্যান্সার হয়ে যেত, আমরা মারা যেতাম। তার মানে টেলোমিয়ারটা আমাদের খুবই কার্যকরী। এটাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ যদি আমরা করতে পারি তাহলে হয়তো আমাদের জীবন যে সীমাটা সেটা আরেকটু বাড়ানো যাবে। আমরা এখান থেকে দুইটা জিনিস মনে রাখবো। টেলোমিয়ার হচ্ছে আমাদের ক্রোমোসোমের শেষ প্রান্তের একটা সুরক্ষিত অঞ্চলের নাম, যে আসলে বেশ কিছু রিপিটেটিভ ডিএনএ সিকোয়েন্স দ্বারা গঠিত, যার কাজই হচ্ছে আমাদের বার্ধক্য নিয়ন্ত্রণ করা, আমাদের জরা নিয়ন্ত্রণ করা। আর টেলোমারেজ এনজাইম কি করে? টেলোমারেজ এনজাইমের কাজই হচ্ছে এই টেলোমিয়ারটাকে পুনর্নির্মাণ করা, টেলোমিয়ারের ক্ষয়টা রোধ করা। টেলোমারেজ এনজাইম টেলোমিয়ারের ক্ষয় রোধ করে, টেলোমিয়ারের পুনর্নির্মাণ করে। টেলোমারেজ এনজাইমের নাম। আর টেলোমিয়ার হচ্ছে ক্রোমোসোমের একটা অংশের নাম, এভাবে মনে রাখতে হবে। এই হচ্ছে ক্রোমোসোমের মোটামুটি একটা স্ট্রাকচার। ক্রোমোসোমের প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত যা কিছু ছিল আশা করি আমরা সব কিছুই বুঝছি।